তুমি কি কখনো ভেবে দেখেছো যে সত্যিকারের বুদ্ধিমত্তা কি মহৎ ভঙ্গিতে পাওয়া যায়, নাকি একজন সাধারণ মানুষের শান্ত চতুর মনে? যদি বুদ্ধিমত্তার একটি সাধারণ কাজ সংগ্রামের জীবনকে সাফল্যের পথে রূপান্তরিত করতে পারে, আজ আমরা একটি মনোমুগ্ধকর বাংলা নীতিকথার দিকে ঝুঁকছি, যা ঠিক এটাই প্রমাণ করে। একজন বুদ্ধিমতী স্ত্রী কিভাবে তার বোকা জেলে স্বামীর ভাগ্যকে উল্টে দেন, শক্তিশালী ব্যক্তিত্বদের ছাড়িয়ে যান এবং সবাইকে জ্ঞান এবং কৌশল সম্পর্কে মূল্যবান শিক্ষা দেন, তা দেখার জন্য প্রস্তুত থাকে। এটি কেবল একটি কার্টুনের গল্প নয়, এটি একটি অনুপ্রেরণামূলক গল্প যে কিভাবে প্রতিকূলতার ওপর চতুরতা জয় করে। এই বাংলা অ্যানিমেশন গল্পের একটি মুহূর্ত মিস করতে চাইবেন না। একসময় ঝিকিমিকি নদীর তীরে অবস্থিত একটি অদ্ভুত গ্রাম ছিল। এই গ্রামে গোবিন্দ বাস করতেন, একজন জেলে যিনি তার পবিত্র হৃদয় এবং সৎ স্বভাবের জন্য পরিচিত ছিলেন। যাই হোক, জীবিকা নির্বাহের ক্ষেত্রে গোবিন্দ ছিলেন, আমরা কি বলবো, একটু সরল মনের। তিনি দীর্ঘ সময় ধরে সূর্যের নিচে জাল ফেলতেন, কিন্তু প্রায়শই খুব কম মাছ ধরে ফিরে আসতেন, যা তার ছোট পরিবারকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল না। তার সততা নদীর জলের মতো স্পষ্ট ছিল, কিন্তু তার পার্থিব জ্ঞানের অভাবের কারণে তারা প্রায়শই দারিদ্র্য এবং কষ্টের মুখোমুখি হত। তবে তার স্ত্রী শান্তির গল্প সম্পূর্ণ ভিন্ন ছিল। তার নামের অর্থ শান্তি ছিল, কিন্তু তার মন ছিল তীক্ষ্ণ চিন্তাভাবনা এবং উজ্জ্বল ধারণার ঘূর্ণিঝড়। তিনি ছিলেন শান্ত শক্তি, গোবিন্দের কোমল আচরণের পিছনে চতুর স্ত্রী, সর্বদা তাদের দৈনন্দিন সংগ্রামের সমাধান খুঁজতেন। একদিন জ্বলন্ত বিকেলে যখন গোবিন্দ নদীর ধারে তার জাল মেরামত করছিলেন, তখন একজন কঠোর মুখের কর আদায়কারী তাদের গ্রামে আসেন। এই ব্যক্তি তার জন্য কুখ্যাত ছিল লোভ এবং তার ভারী দাবি। সে আগ্রাসীভাবে গোবিন্দের কাছ থেকে অত্যাধিক কর দাবি করল, যা দরিদ্র জেলে কখনো বহন করার আশা করতে পারে না। গোবিন্দ হতবাক এবং ভীত হয়ে কেবল তোতলাতে পারল, মহাশয়, আমি আমার পরিবারের খাওয়ানোর জন্য যথেষ্ট পরিমাণে মাছ ধরি, আমি কিভাবে এত বড় অঙ্কের টাকা দিতে পারি? কর আদায়কারী কেবল উপহাস করলেন, গোবিন্দের নৌকা এবং এমনকি তার ছোট কুঁড়ে ঘরটিও জব্দ করার হুমকি দিলেন। গোবিন্দ সেই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন, তার হৃদয় উদ্বেগে ভারাক্রান্ত। শান্তি তৎক্ষণাৎ তার কষ্ট লক্ষ্য করল। আমার প্রিয় স্বামী, তোমার কি সমস্যা? সে মৃদুভাবে জিজ্ঞাসা করল। গোবিন্দ অসম্ভব দাবিটি ব্যাখ্যা করল। শান্তি ধৈর্য ধরে শুনল, তার মুখে এক চিন্তার ছাপ। তারপর একটি মৃদু হাসি তার ঠোঁট স্পর্শ করল। চিন্তা করো না গোবিন্দ, সে বলল, আমার একটা ধারণা আছে। আমরা কর দেব, কিন্তু সে যেভাবে আশা করে সেভাবে নয়। সমস্যা সমাধানে দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে এটি ছিল তার প্রথম পদক্ষেপ। পরের দিন সকালেই শান্তি একটা ঝুড়ি তৈরি করল, কিন্তু মুদ্রার পরিবর্তে সে তাতে গোবিন্দের ধরা সবচেয়ে বড় তাজা মাছ দিয়ে ভরে দিল। আর তার সাথে ছিল সুন্দর খোদাই করা একটি ছোট্ট কাঠের খেলনা নৌকা, যে নৌকা দিয়ে স্নেহশীল বাচ্চারা খেলা করত। গোবিন্দ একেবারেই বিভ্রান্ত দেখাচ্ছিল। কিন্তু সে টাকা চায়। শান্তি শুধু চোখ টিপল। এটা তার কাছে নিয়ে যাও এবং বলো যে এটা আমাদের কর। যখন সে কেন জিজ্ঞেস করবে, তখন তাকে বলো যে তুমি তাকে নদীর মুদ্রা দিয়ে টাকা দিচ্ছিলে, আর নৌকাটি তার বোঝার যাত্রার জন্য। গোবিন্দ যদিও স্তম্ভিত হয়েছিলেন, কিন্তু তিনি তার চালাক স্ত্রীকে সম্পূর্ণ বিশ্বাস করতেন। তিনি ঝুড়িটি কর আদায়কারীর কাছে উপহার দিলেন। এক ব্যাগ মুদ্রার আশায় আদায়কারী মাছ এবং একটা খেলনা দেখে রাগে ফেটে পড়লেন। এটা কি উপহাস, সে গর্জন করলেন। গোবিন্দ শান্তির কথা মনে করে সাহসিকতার সাথে ঠিক যা বলেছিলেন তাই পুনরাবৃত্তি করলেন। সংগ্রাহক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। কাব্যিক উত্তরের সঙ্গে মিলিত নিছক সাহসিকতা তাকে আকৃষ্ট করেছিল। সে গোবিন্দকে বরখাস্ত করেছিল, কিন্তু প্রথমবারের মতো সে তার নিজের অটল কর্তৃত্ব সম্পর্কে সন্দেহের ঝলক অনুভব করল। শান্তির কৌশল কাজ করছিল। এই অদ্ভুত সাক্ষাৎকারের কথা, একজন জেলে স্ত্রী মাছ এবং একটি খেলনা নৌকা দিয়ে কর দিচ্ছে, দাবানলের মধ্যে ছড়িয়ে পড়ল। অবশেষে রাজার কানে পৌঁছালো। ধাঁধার প্রতি তার ভালোবাসা এবং বুদ্ধিমত্তার প্রতি তার উপলব্ধির জন্য পরিচিত রাজা সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেলেন। তিনি গোবিন্দ এবং শান্তিকে তার বিশাল প্রাসাদে ডেকে পাঠান। তারা যখন তার সামনে দাঁড়িয়েছিলেন, রাজার চোখ আনন্দে জ্বলে উঠল। আমি শুনি তোমার একজন স্ত্রী আছে যার কর দেওয়ার একটি অস্বাভাবিক পদ্ধতি আছে জেলে। বলো, যুক্তির ক্ষেত্রে তুমি কি ডিম ফুটালে স্বাদ মিষ্টি হয়, যত বেশি ফুটালে স্বাদ তত বেশি মিষ্টি হয়, এই নীতিতে বিশ্বাস করো? রাজার অব্যাকৃত প্রশ্নে রাজসভা স্তম্ভিত হয়ে গেল। বাংলা লোককাহিনীতে
প্রায় শোনা যায় এক জনপ্রিয় প্রবাদের উল্লেখ করে। এই উপাখ্যানটি আমাদের মনে করিয়ে দেয় যে কিভাবে চালু বউয়ের বুদ্ধি বোকা জেলের ভাগ্য বদলে দেয়, বা বুদ্ধিমতী স্ত্রীর বুদ্ধি বোকা জেলের ভাগ্য বদলে দেয়, এমন একটি ভাষা যা অসংখ্য দর্শকের মনে অনুরণিত হয়েছে এবং আমাদের গল্পের মূল বার্তার সঙ্গে পুরোপুরি মিলে যায়। শান্তি একটা বিট না মিস করে তার দৃষ্টি স্থির রেখে বললেন, মহারাজের জ্ঞান, আমরা বিশ্বাস করি যে প্রকৃত মূল্য কেবল যা দেখা যায় তাতে নয়, যা বোঝা যায় তাতেও আছে। ঠিক যেমন একটি ছোট্ট নৌকা একটি মহান বার্তা বহন করতে পারে, তেমনি একটি সাধারণ উপহারও এক গভীর সত্য প্রকাশ করে। রাজা তার সংযম এবং তার তাৎক্ষণিক বুদ্ধিমান প্রতিক্রিয়ায় গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি দেখতে পেলেন যে গোবিন্দের স্ত্রী কোনো সাধারণ গ্রাম্য মহিলা ছিলেন না, তিনি প্রকৃত জ্ঞানের অধিকারী ছিলেন। রাজা শান্তির জ্ঞানকে আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি তাকে 3টি অভিন্ন পাত্র উপহার দিলেন। আমাকে বলো, তিনি আদেশ দিলেন, এই পাত্রগুলির মধ্যে কোনটিতে সবচেয়ে উঁচু পর্বত থেকে সবচেয়ে বিশুদ্ধ জল, কোনটি গভীরতম নদীর জল এবং কোনটি গ্রামের কুয়ো থেকে আসে। স্বাদ বা স্পর্শ ছাড়াই পুরো রাজসভা নিঃশ্বাস বন্ধ করে রাখল। শান্তি হাঁড়িগুলির কাছে গেল, সেগুলি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করল এবং তারপর প্রতিটি পাত্রে একটি করে পাতা ফেলতে বলল। একটি পাত্রে পাতাটি নিখুঁতভাবে ফেসে উঠল, অন্য পাত্রে এটি ধীরে ধীরে ডুবে গেল, তৃতীয় পাত্রে এটি তৎক্ষণাৎ ডুবে গেল। মহারাজ, তিনি আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করলেন, যে পাত্রে পাতাটি ভেসে ওঠে তা পাহাড়ের জলকে পুরোপুরি ধরে রাখে, কারণ এটি হালকা এবং বিশুদ্ধ। যেখানে এটি ধীরে ধীরে ডুবে যায় সেটি নদীর জল, কিছু ওজন বহন করে, এবং যেখানে এটি তৎক্ষণাৎ ডুবে যায় সেটি হলো কুয়োর জল, যা মাটির সাথে ঘন। রাজা একেবারে অবাক হয়ে গেলেন। তার অনুমান ছিল নিখুঁত, যা তার অবিশ্বাস্য পর্যবেক্ষণ দক্ষতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার প্রমাণ। তিনি শান্তিকে তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী মহিলা হিসেবে ঘোষণা করেন, লোভী কর আদায়কারীকে বরখাস্ত করেন এবং গোবিন্দকে একটি আরামদায়ক জীবন এবং সম্মানজনক পদ প্রদান করেন। শান্তির বুদ্ধি কেবল তার পরিবারকে দারিদ্র্য থেকে রক্ষা করেনি, বরং সকলের চোখে তাদের উন্নীত করেছিল। এবং তাই বোকা জেলে গোবিন্দ তার বুদ্ধিমান এবং সম্পদশালী স্ত্রী শান্তির জন্য ভাগ্যবান জেলে হিসাবে পরিচিত হয়ে ওঠে। এই অবিশ্বাস্য বাংলা নীতিকথাটি আমাদের শেখায় যে প্রকৃত শক্তি প্রায়শই শারীরিক শক্তিতে নয়, বরং একটি তীক্ষ্ণ মন এবং শান্ত প্রজ্ঞার শক্তিতে নিহিত। এটি একটি শক্তিশালী অনুস্মারক যে কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমান সমাধানগুলি সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। আপনি যদি শান্তির চতুরতার যাত্রা এবং গোবিন্দের রূপান্তর দ্বারা মুগ্ধ হন, তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন।